মুম্বাইয়ের সকাল বরাবরের মতোই কোলাহলে পূর্ণ ছিল। রাস্তায় ছুটন্ত লোকাল ট্রেন, অটোরিকশার আওয়াজ, মন্দিরের ঘণ্টা আর সমুদ্র থেকে আসা নোনা বাতাস সব যেন একসঙ্গে শ্বাস নিচ্ছিল। এই শহরেরই এক পুরনো মহল্লায় একটি ছোট মন্দির ছিল, যার আঙিনায় প্রতিদিন সকালে একই দৃশ্য দেখা যেত। একজন বৃদ্ধা সাধারণ একটি শাড়ি পরে চুপচাপ রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকত। তার নাম ছিল আশা দেবী। বয়স প্রায় ৬৮ বছর। মুখে গভীর বলিরেখা ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সেই শান্তি যা সংগ্রামের পরে আসে, অভিযোগের পরে নয়। তার শাড়িটি ছিল পুরনো, পাড়গুলো জীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু পরিষ্কার। চুলগুলো পরিপাটি করে বাঁধা, কোনো আড়ম্বর নেই। পায়ে সাধারণ চটি, যার আওয়াজ পাথুরে মেঝের ওপর হালকা খটখট শব্দ তুলত। প্রতিদিন সকালে নাগানা দিয়ে আশাদেবী মন্দিরে পৌঁছাত। সে কোনো পুরোহিত বা পরিচালক ছিল না, তবুও মন্দিরের ভেতরে সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিল তারই। রান্নাঘরে বড় কড়াইতে ডাল ফুটছিল, অন্যদিকে চালের ভাপ উঠছিল। আশাদেবী নিজের হাতে রুটি বেলছিল, ধীরে, ধৈর্য ধরে, যেন প্রতিটি রুটির সাথে কোনো প্রার্থনা মিশে আছে। আশা আম্মা, আজ বেশি লোক এসেছে, একজন স্বেচ্ছাবক বলল। আশাদেবী মাথা নাড়ল। তাহলে আরও রুটি বানাতে হবে, সে শুধু এতটুকুই বলল। তার কথায় কোনো ক্লান্তি ছিল না। মন্দিরে আসা মানুষদের মধ্যে সব ধরনের লোক থাকত, শ্রমিক, রিক্সাচালক, বৃদ্ধ, মহিলা, কখনো কখনো রাস্তায় থাকা শিশু। কেউ খালি হাতে ফিরে যেত না। আশাদেবী সবাইকে একই নজরে দেখত। ধীরে খাও বাবা, সে একটি ছোট ছেলেকে বলল। গরম আছে। ছেলেটি হাসল। ধন্যবাদ আম্মা। এই ধন্যবাদ সে রোজ শুনত, কিন্তু কখনো তা অভ্যাসে পরিণত হয়নি। প্রতিবার সে মাথাটা একটু নিচু করে নিত, যেন সে দাতা নয়, বরং গ্রহীতা। মন্দিরের মানুষ তাকে চিনত, কিন্তু তার সম্পর্কে বেশি কিছু জানত না। কেউ জানত না সে কোথায় থাকে, কেউ জানত না তার পরিবারকে, কেউ জানত না জীবনে সে কি হারিয়েছে বা কি পেয়েছে, আর হয়তো সে কখনো বলেওনি। দুপুরের সময় যখন খাবার বিতরণ প্রায় শেষ হয়ে গেল, আশাদেবী হাত ধুয়ে একটি পাথরের বেঞ্চে বসল। সে তার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছল এবং গভীর শ্বাস নিল। তার চোখ মন্দিরের বাইরে খেলতে থাকা বাচ্চাদের ওপর গিয়ে স্থির হল। তাদের মধ্যে একটি বাচ্চা হঠাৎ পড়ে গেল, হাঁটুতে চোট লাগল। বাচ্চাটি কাঁদতে শুরু করল। আশাদেবী কোনো তাড়াহুড়ো ছাড়াই উঠে তার কাছে গেল, নিজের ব্যাগ থেকে একটি ছোট রুমাল বের করল, ক্ষত পরিষ্কার করল এবং বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। ব্যথা এখন আছে, সে ধীরে বলল, কিন্তু থাকবে না। বাচ্চাটি চুপ হয়ে গেল। আশাদেবী আবার নিজের জায়গায় ফিরে বসল। তার মুখে একটি হালকা হাসি ছিল, এমন হাসি যা দুনিয়ার কাছে কিছু চায় না। সেই মুহূর্তে তার মনে আরেকটি চিন্তা ছিল। আজ তাকে একটি কাজ করতে হবে। আজ তাকে মুম্বাইয়ের সবচেয়ে বড় এবং দামি হোটেলগুলোর একটিতে যেতে হবে, শান্তি ক্রাউন হোটেল। তার নাতির প্রথম সংস্কার হতে চলেছে, অন্নপ্রাশন। সে কয়েক মাস আগেই ঠিক করে নিয়েছিল যে এই অনুষ্ঠান পুরো পরিবারের সাথে সম্মানের সাথে পালন করবে। এটি কেবল একটি রীতি ছিল না, এটি ছিল একটি শুরু, একটি আশীর্বাদ। সে তার ব্যাগ থেকে একটি ছোট ছবি বের করল। ছবিতে একটি ছোট্ট শিশু ছিল, গোলগাল মুখ, বড় বড় চোখ, নিষ্পাপ হাসি। আশাদেবীর চোখ ভিজে এলো। তুই খুশি থাকিস, সে বিড়বিড় করল। তার ছেলে অনেকবার বলেছিল, আম্মা, কোনো ছোট জায়গায়ও করতে পারি, কিন্তু আশা দেবী মানা করে দিয়েছিল। না, সে বলেছিল, বাচ্চার শুরুটা মর্যাদা নিয়ে হওয়া উচিত। সে কখনো বলেনি যে সে খরচ চালাতে পারবে, সে কখনো এটা বুঝতে দেয়নি যে টাকা তার জন্য সমস্যা নয়। তার জীবনের এটাই ধরন ছিল, কম বলা আর বেশি সহ্য করা। মন্দির থেকে বের হবার সময় সে একবার পেছনে ফিরে তাকাল। ঘণ্টার আওয়াজ তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। সে মনে মনে প্রার্থনা করল, ভগবান, আজ আমাকে ধৈর্য দিও। সে জানত না তাকে ঠিক কী ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, শুধু এতটুকু জানত যে দুনিয়া প্রায়ই মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে, মন দিয়ে নয়। আর সে আজ সেই দুনিয়ার সামনে যেতে চলেছিল কোনো আড়ম্বর ছাড়াই। শান্তি ক্রাউন হোটেল খুব বেশি দূরে ছিল না, কিন্তু দুই দুনিয়ার মাঝখানের দূরত্ব ছিল মাইলের পর মাইল। আশাদেবী রাস্তার দিকে পা বাড়াল। শাড়ির পাড় বাতাসে হালকা দুলছিল। সে নিজেকে বলল, যদি আজ কেউ আমাকে আমার চেহারা দিয়ে বিচার করে, তবে সেটা আমার ভুল হবে না। আর এই চিন্তার সাথেই সে এগিয়ে চলল, একেবারেই অজানা যে এই দিনটি শুধু তার জীবন নয়, বরং আরও অনেকের জীবন বদলে দিতে চলেছে।
মুম্বাইয়ের রাস্তায় পা রাখতেই আশাদেবী যেন এক আলাদা দুনিয়ায় প্রবেশের অনুভূতি হল। মন্দিরের শান্তি পেছনে ফেলে এসেছে সে। এখানে সব কিছুই দ্রুত, আওয়াজ, মানুষ, গাড়ি আর দৃষ্টি। সে নিজের শাড়ির আঁচলটা একটু ঠিক করে বাস স্টপের দিকে চলতে শুরু করল। দুপুরের সূর্য মাথার উপরে ছিল, কিন্তু সমুদ্রের আর্দ্রতা বাতাসে মিশেছিল। বাস আসতে এখনও কয়েক মিনিট বাকি ছিল। আশাদেবীর রাস্তার ধারে দাঁড়িয়ে ট্রাফিক দেখতে থাকল। তখনই হঠাৎ একটি তীব্র হর্নের শব্দ শোনা গেল। একটি কালো চকচকে গাড়ি দ্রুত গতিতে পাশ দিয়ে চলে গেল। রাস্তার জমা কাদা ভরা গর্ত সেই গাড়ির চাকার নিচে পড়ল। পলকের মধ্যে সবকিছু ঘটে গেল। নোংরা জল ছিটকে সরাসরি আশাদেবীর শাড়ির ওপর এসে পড়ল। তার আঁচল, হাঁটুর কাছ পর্যন্ত অংশ, এমনকি চটি পর্যন্ত কাদায় মাখামাখি হয়ে গেল। ঠান্ডা দুর্গন্ধযুক্ত জল তার পায়ে এসে লাগল। গাড়িটি না থেমেই সামনে এগিয়ে গেল। আশাদেবী সেখানেই দাঁড়িয়ে রইল। সে নিচের দিকে তাকালো। হালকা হলুদ শাড়ির ওপর গাঢ় বাদামি দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। চটি থেকে জল গড়াচ্ছিল। কিছু লোক দাঁড়িয়ে তাকে দেখতে লাগল, কেউ সহানুভূতির সাথে, কেউ অবজ্ঞার সাথে। এক মুহূর্তের জন্য তার ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে চাইলে মন্দিরে ফিরে যেতে পারত, ঘরে গিয়ে কাপড় বদলে নিতে পারত, অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে পারত। এই সব কিছুই সহজ ছিল। কিন্তু সে গভীর শ্বাস নিল। এগুলো শুধু কাপড়, সে মনে মনে বলল, আমি সেটাই আছি যা একটু আগে ছিলাম। সে শাড়িটি হালকাভাবে ঝাড়ল, যতটা সম্ভব। কাদা পুরোপুরি গেল না, কিন্তু সে চেষ্টাও বেশি করল না। তার চোখ পাশে দাঁড়িয়ে থাকা একজন লোকের সাথে মিলল, যে তাকে একদৃষ্টে দেখছিল। আশাদেবী নজর সরিয়ে নিল। বাস চলে এলো। সে বাসে উঠল। যেমনই সে ভেতরে পা রাখল, কিছু লোক নাক কোচকাল। কাদার গন্ধ এখন আরও স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছিল। এক মহিলা নিজের সিট বদলে নিল। এক যুবক দাঁড়িয়ে থাকার জায়গায় পেছনে চলে গেল। আশাদেবী কিছু বলল না। সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে ছুটন্ত ইমারতগুলো দেখতে দেখতে তার মনে পুরনো দৃশ্য ভেসে উঠল। এক সময় ছিল যখন সেও এভাবেই দাঁড়িয়ে থাকত। তখন সে তরুণী ছিল। তার হাতেও কাদের গন্ধ লেগে থাকত। লোক তখনও দূরত্ব বজায় রাখত। তফাৎ শুধু এই ছিল যে তখন তার খারাপ লাগত। আজ নয়। আজ তার কোনো দুঃখ নেই, শুধু এক অদ্ভুত স্বচ্ছতা অনুভব করছিল। সময় বদলে যায়, সে ভাবল, কিন্তু দৃষ্টি নয়। বাস থেকে নামার সময় তার পা ভারী হয়ে গিয়েছিল। শান্তি ক্রাউন হোটেলের বিশাল ভবন দূর থেকেই দেখা যাচ্ছিল, কাচে ঘেরা, উঁচু আর উজ্জ্বল। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো বলে দিচ্ছিল যে এখানে কেমন ধরনের লোক আসে। আশাদেবী কিছুক্ষণের জন্য থামল। সে নিজেকে দেখল। নোংরা শাড়ি, ভেজা চটি, মেকআপহীন মুখ, হাতের ওপর বয়সের রেখা। তার ভেতরে কোনো ভয় ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, যদি আমি এভাবেই ভেতরে যাই তবে কি হবে? সে জানত যে সে চাইলে সব বদলে দিতে পারত। একটা ফোন কল, একটা নাম, সবকিছু মুহূর্তের মধ্যে সহজ হতে পারত। কিন্তু সে ফোন বের করল না। সে জেনে শুনে ওটা ব্যাগের ভেতরেই থাকতে দিল। আজ সে এটা দেখতে চেয়েছিল যে কোনো পরিচয় ছাড়া, কোনো ক্ষমতা ছাড়া দুনিয়া তাকে কিভাবে দেখবে। শান্তি ক্রাউন হোটেলের প্রধান দরজায় পৌঁছাতেই তার মুখোমুখি হতে হলো প্রথম প্রহরীর সাথে। দুই নিরাপত্তারক্ষী কালো ইউনিফর্ম পরে সোজা দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল। তার নজর শাড়ির দাগের উপর গিয়ে স্থির হল। মাঝি? সে আনুষ্ঠানিকভাবে কিন্তু ঠান্ডা স্বরে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আশাদেবী শান্তভাবে জবাব দিল। ইভেন্ট ম্যানেজমেন্ট ডেস্কে। রক্ষী ভ্রু কুচকাল। আপনি কি জানেন এটা কোন হোটেল? আশাদেবী মাথা নাড়ল। জানি। রক্ষী দ্বিতীয় রক্ষীর দিকে তাকাল। দুজনের চোখেই একই প্রশ্ন ছিল, এই মহিলা কি সত্যি বলছে? আপনার কাছে কোনো আইডি নেই? রক্ষী বলল। আমার নাম তাদের কাছে থাকবে, আশাদেবী বলল। রক্ষী কিছুক্ষণ ভাবল। পেছন থেকে আসা অতিথিদের দেখে সে বিরক্ত হল। ঠিক আছে, সে বলল, কিন্তু সরাসরি ভেতরে গিয়ে রিসেপশনে কথা বলুন। তার কথায় অনুমতির চেয়ে সতর্কতা বেশি ছিল। আশাদেবী ভেতরে চলে গেল। হোটেলের লবি অন্য কোনো জগতের মতো ছিল। ঠান্ডা বাতাস, হালকা সুগন্ধ, মার্বেল পাথর বসানো মেঝে। তার ভেজা চটি থেকে জলের হালকা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিছু লোক নিচে তাকাল, কেউ কেউ চোখ সরিয়ে নিল। সে রিসেপশনের দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সাথে তার অনুভব হচ্ছিল যে সে এখানে মানানসই নয়, অথবা হয়তো তাকে এমনই অনুভব করানো হচ্ছিল। রিসেপশনে দাঁড়ানো যুবতী মাথা তুলল। তার চোখ সঙ্গে সঙ্গে আশাদেবীর কাপড়ের ওপর গেল। হাসি তার মুখে এলো, কিন্তু তার চোখ পর্যন্ত পৌঁছাল না। ইয়েস, সে বলল। আমার নাম আশাদেবী। আশাদেবী বলল, আজ দুপুর 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে।
যুবতী কম্পিউটারের দিকে তাকালো, কিন্তু কিবোর্ডে হাত রাখল না। 1 মিনিট, সে বলল। সে আসলে দেখছিলই না। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, সে ইশারা করে বলল। কাউকে পাঠাচ্ছি। আশাদেবী ইতি-উতি তাকালো। বসার জন্য চেয়ার ছিল, কিন্তু কোনো ইঙ্গিত ছিল না যে সে সেখানে বসতে পারে। সে দাঁড়িয়ে রইল। সময় কেটে যাচ্ছিল। তার পায়ে এবার ঠান্ডা লাগতে শুরু করল। ভেজা কাপড়গুলো অস্বস্তি দিচ্ছিল, কিন্তু তার চেয়ে বেশি বিচ্ছিল সেই উপেক্ষা। প্রতি কয়েক মিনিটে কোনো না কোনো কর্মচারী পাশ দিয়ে যাচ্ছিল। কেউ তাকে দেখছিল, কেউ দেখছিল না। এরই মধ্যে একটি পরিবার ভেতরে এলো। দামি পোশাক, দামি ঘড়ি। রিসেপশনে সেই যুবতী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। হাসি বদলে গেল, কণ্ঠস্বর মিষ্টি হয়ে গেল। আশাদেবী এসব দেখছিল। তার ভেতরে কিছু ভেঙে পড়েনি, বরং কিছু পরিষ্কার হল। সে এখন বুঝতে পারছিল যে এই দিনটি কেবল একটি অ্যাপয়েন্টমেন্টের দিন নয়, এটি একটি পরীক্ষা। আর এই পরীক্ষা শুধু তার নয়, সেই জায়গারও। সে নিজের হাতগুলো শাড়িতে মুছল এবং সোজা হয়ে দাঁড়িয়ে রইল। সে তখনও জানত না যে এটি কেবল শুরু। আসল লড়াই এখনও সামনে বাকি ছিল। আশাদেবী সেখানেই দাঁড়িয়ে রইল, যেখানে রিসেপশনের যুবতী ইশারা করেছিল। ঠান্ডা বাতাস অনবরত তার ভেজা কাপড়ে লাগছিল। মার্বেলের মেঝেতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পায়ে ঝিঝি ধরতে শুরু করেছিল, কিন্তু সে এক পা থেকে অন্য পায়ে ওজন বদলানো ছাড়া আর কিছুই করেনি। সে বসতে পারত, চেয়ারগুলো খালি ছিল, কিন্তু কেউ বলেনি যে সে বসতে পারে। আর এখানে না বলে বসে পড়াও এক ধরনের বেয়াদবি মনে করা হতো। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু রিসেপশনের পেছনের কাজে তার কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। কম্পিউটার স্ক্রিন জ্বলছিল, ফোন বাজছিল, কর্মচারীরা একে অপরের সাথে নিচু স্বরে কথা বলছিল, কিন্তু সেই কোণে দাঁড়িয়ে থাকা মহিলা যেন সেই দৃশ্যের অংশই ছিল না। কিছুটা দূরে আরেকজন অতিথি দাঁড়িয়েছিল। সে দামি স্যুট পরেছিল, হাতে চামড়ার ব্যাগ ছিল। যেমনই সে সামনে এগিয়ে এলো, সেই যুবতী সঙ্গে সঙ্গে মাথা তুলল। গুড আফটারনুন স্যার। আর গলায় উষ্ণতা ছিল। সে হাসল, কিবোর্ডে হাত চলল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তাকে বসতে বলা হলো। 1 গ্লাস জলও সামনে রেখে দেওয়া হলো। আশাদেবী এসব দেখছিল। সে চোখ নামিয়ে নিল। তার রাগ হল না, তার অবাকও লাগল না। এসব সে আগেও দেখেছিল, শুধু এতটা স্পষ্টভাবে নয়। কয়েক মিনিট পর একজন কর্মচারী পাশ দিয়ে গেল। তার নজর আশাদেবীর ওপর পড়ল, তারপর সঙ্গে সঙ্গে সরে গেল। সে এমনভাবে চলে গেল যেন সেখানে কেউ দাঁড়িয়েই নেই। এরপর আরেকজন কর্মচারী এলো। সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে আশাদেবীকে দেখল, যেন কিছু বলতে চাইছে। তারপর সে রিসেপশনের দিকে তাকাল এবং কিছু না বলে সামনে এগিয়ে গেল। আশাদেবী বুঝে গেল, এখানে শব্দের চেয়ে বেশি ক্ষমতা ছিল নজরের। আর নজর সেটাই দেখত যা তাদের দেখার যোগ্য মনে হতো। প্রায় 15 মিনিট কেটে গিয়েছিল। তার পিঠে হালকা ব্যথা হতে শুরু করেছিল। ভেজা শাড়ি এখন ভারী লাগছিল। সে গভীর শ্বাস নিল এবং নিজের ভেতরে জেগে ওঠা অস্থিরতাকে শান্ত করল। তার মনে পড়ল মন্দিরে কিভাবে সে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে রুটি বানাত। সেখানেও শরীর ক্লান্ত হতো, কিন্তু মন নয়। এখানে মন বেশি ক্লান্ত হচ্ছিল। তখনই রিসেপশনের পেছন থেকে এক মহিলা বাইরে এলো। তার চলায় আত্মবিশ্বাস ছিল, চুলগুলো পরিপাটি করে বাঁধা, দামি এবং মানানসই পোশাক। তার মুখে সেই ভাব ছিল যা অধিকারের সাথে আসে। ইনি ছিলেন নেহা কাপুর, ফ্রন্ট ডেস্কের ইনচার্জ। নেহার নজর সরাসরি আশাদেবীর ওপর পড়ল। সে এক মুহূর্তের জন্য থামল। তার চোখ প্রথমে শাড়ির দাগগুলো দেখল, তারপর চটির অবস্থা, তারপর মুখের বলিরেখা। তার ঠোঁট হালকা কুঁচকে গেল। ইনি কে? সে রিসেপশনের যুবতীকে নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল। ম্যাডাম, উনি বলছেন ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। যুবতী জবাব দিল। নেহা আশাদেবীর দিকে তাকাল। আপনাকে কে ডেকেছে? সে সরাসরি জিজ্ঞাসা করল। আমার নাম আশাদেবী। আশাদেবী আবারও বলল, আজ দুপুর 2টোর সময় মিটিং আছে। নেহা হালকা হাসি চাপল, যা হাসির চেয়ে নিঃশ্বাসের মতো ছিল। আপনি এখানে এভাবেই এসেছেন? সে বলল। মানে, আপনি কি দেখেছেন আপনাকে কেমন লাগছে? আশাদেবী তার চোখের দিকে তাকালো। আমি যেমন তেমনই এসেছি। নেহা এদিক ওদিক তাকালো, যেন নিশ্চিত হচ্ছে যে আশেপাশে কে শুনছে। তারপর সে একটু কাছে এসে বলল, দেখুন, এখানে একটা লেভেল আছে। আমাদের ক্লায়েন্টরা খুব হাই প্রোফাইল হয়। আপনি যদি কোনো ইনকোয়ারি করতে চান, তবে অন্য কোনো দিন ঠিকভাবে তৈরি হয়ে আসুন। তার কথাগুলো ভদ্র ছিল, কিন্তু তার নিচে লুকানো বার্তাটি ছিল স্পষ্ট।
আশা দেবী মাথা নাড়ল। আমাকে আজই কথা বলতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। নেহার ভ্রু কুঁচকে গেল। আপনি বসুন, সে সঙ্গে সঙ্গে যোগ করল, যেন কোনো ভুল সংশোধন করছে। না, ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি দেখছি। সে ঘুরে ভেতরে চলে গেল। আশা দেবী সেখানেই দাঁড়িয়ে রইল। এখন লোক বেশি দেখতে শুরু করেছিল। কিছু নজর কৌতূহলে ভরা ছিল, কিছুতে হালকা বিরক্তি ছিল, যেন তার উপস্থিতিতে জায়গার ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এক বয়স্ক দম্পতি পাশ দিয়ে গেল। মহিলা তার স্বামীকে ফিসফিস করে কিছু বলল। দুজনেই আশাদেবীর দিকে তাকালো এবং তারপর নজর সরিয়ে নিল। এক যুবক মোবাইল বের করল, যেন কিছু রেকর্ড করার ইচ্ছে ছিল। তারপর সে চিন্তা বদলে ফেলল। আশাদেবীর ভেতরে এক পুরনো স্মৃতি ভেসে উঠল। সে নিজেকে বহু বছর আগে একটি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছিল, যখন তাকেও এভাবেই অপেক্ষা করানো হয়েছিল। তখন সে চুপচাপ বাড়ি ফিরে গিয়েছিল। আজ সে কোথাও যাচ্ছিল না। কিছুক্ষণ পর নেহা ফিরে এলো। তার সাথে আরেকজন কর্মচারী ছিল। নেহা আশাদেবীকে ওপর থেকে নিচে আবার দেখল। এখন আমাদের ম্যানেজার খুব ব্যস্ত আছেন, সে বলল। আপনি একটু অপেক্ষা করুন, যদি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে থাকে তবে ডেকে নেওয়া হবে। কতক্ষণ অপেক্ষা? আশাদেবী জিজ্ঞাসা করল। নেহা কাঁধ ঝাঁকাল। সেটা তো দেখতে হবে। এটি কোনো জবাব ছিল না, এটি একটি দেয়াল ছিল। আশাদেবী কিছু বলল না। সে জানত যে এখানে প্রতিটি শব্দ মেপে বলতে হবে। একটি ভুল সুর আর তাকে বাইরে বের করে দেওয়ার পথ দেখিয়ে দেওয়া হবে। সে আবারও শান্ত হয়ে গেল। কিন্তু এই নিস্তব্ধতায় এখন কিছু বদলে গিয়েছিল। আগে সে কেবল অপেক্ষা করছিল, এখন সে দেখছিল মানুষের ব্যবহারকে, সেই জায়গার আত্মাকে। তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখানে সমস্যা কোনো একজন ব্যক্তির নয়। এটি একটি অভ্যাস, একটি ব্যবস্থা, যাতে এটি ঠিক করা থাকে যে কাকে দেখা যাবে আর কাকে নয়। আর এই ব্যবস্থা এখন তার সামনে পুরোপুরি উন্মোচিত হচ্ছিল। সে এটাও অনুভব করছিল যে এটি কেবল তার সম্পর্কে নয়। আজ সে এখানে দাঁড়িয়ে আছে, কাল অন্য কেউ হবে। তফাৎ শুধু এই হবে যে সবাই এতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবে না। সে নিজের পিঠ সোজা করল। সে নিজেকে বলল যে সে এখান থেকে এমনভাবে যাবে না যেভাবে সে এসেছিল। এখনও নয়, কারণ আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছিল। আশাদেবী সেখানেই দাঁড়িয়ে রইল। সময় এখন ঘড়ির কাঁটা দিয়ে নয়, বরং তার শরীরে নামা ক্লান্তি দিয়ে মাপা হচ্ছিল। মার্বেল মেঝে ঠান্ডা ছিল, আর তার চটিতে তখনও আর্দ্রতা ছিল। প্রতি কয়েক মিনিটে কোনো না কোনো কর্মচারী পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কারো গতি কমল না, কারো নজর থামল না, যেন সে সেই জায়গার অংশই নয়। রিসেপশনের সামনে লাগানো বড় ঘড়িতে 2:25 বেজে গিয়েছিল। আশাদেবী ঘড়ির দিকে তাকালো, তারপর নিজের ব্যাগের দিকে। তার ভেতরে মোবাইল রাখা ছিল। একটি কল আর সবকিছু বদলে যেতে পারত। কেউ নিচে আসত, সে চেয়ার পেত, জল পেত, সম্মান পেত। কিন্তু সে হাত বাড়াল না। সে নিজেকে বলেছিল যে আজ সে দেখবে, আর সে দেখছিলই। পাশে চেয়ারে বসা মানুষজন বদলাতে থাকল। এক মহিলা উঠল, তার জায়গায় আরেকজন অতিথি বসে পড়ল। এক বৃদ্ধ ব্যক্তিকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে যাওয়া হলো। তার সাথে কর্মচারীরা বিনম্রভাবে ঝুঁকেছিল। প্রতিটি দৃশ্য একই রকম ছিল, শুধু তফাৎ এই ছিল যে কার সামনে ঝুঁকে পড়া হচ্ছে আর কার সামনে নয়। নেহা কাপুর কিছুটা দূরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। তার গলায় সেই একই আত্মবিশ্বাস ছিল, সেই একই অধিকার। কথা শেষ হতেই তার নজর আবারও আশাদেবীর ওপর গেল। সে পলকের জন্য থামল, যেন কোনো অপ্রীতিকর বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর সে রিসেপশনের যুবতীকে ইশারায় ডাকল। এ এখনও এখানেই দাঁড়িয়ে আছে? নেহা জিজ্ঞাসা করল। হ্যাঁ ম্যাডাম, যুবতী বলল। নেহা হালকা বিরক্তির সাথে নিঃশ্বাস ছাড়ল। সে সরাসরি আশাদেবীর দিকে এলো। দেখুন, সে গলা কিছুটা নিচু রাখল, কিন্তু শব্দগুলোতে ধার ছিল। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের এখানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। যে কেউ এভাবে ভেতরে এসে মিটিং করতে পারে না। আশাদেবী শান্ত স্বরে বলল, আমি যে কেউ নই, আমার নাম অ্যাপয়েন্টমেন্ট লিস্টে থাকবে। নেহা মাথা নিচু করে কিছু দেখার নাটক করল, তারপর বলল, নাম তো অনেক থাকে লিস্টে, তার মানে এই নয় যে সবাই। সে থামল, যেন শব্দ পাল্টাচ্ছে। মানে সব পরিস্থিতিতে মিটিং সম্ভব হয়? সে আশাদেবীর শাড়ির দিকে তাকালো। আপনি বুঝতে পারছেন না? আশাদেবী বুঝতে পারছিল, খুব ভালোভাবেই বুঝতে পারছিল। সে শুধু এতটুকু বলল, যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তবে আপনি আমাকে বলে দিন, আমি চলে যাব। নেহা হয়তো এই উত্তরের আশা করেনি। সে কিছুক্ষণ আশাদেবীকে দেখল, তারপর তার গলা আরও কঠোর হয়ে গেল। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, কিন্তু বেশি সময়ের জন্য নয়। এটি আদেশ ছিল, অনুরোধ নয়। নেহা সেখান থেকে চলে গেল। তার যেতেই আশেপাশের পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। কথাবার্তা,
পায়ের শব্দ, ফোনের ঘণ্টা। কিন্তু আশাদেবীর ভেতরে অন্য কিছু চলছিল। সে নিজের পায়ে ব্যথা অনুভব করছিল, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা ছিল সেই অনুভূতির যে তাকে জেনে শুনে উপেক্ষা করা হচ্ছে। তার নিজের অতীত মনে পড়তে লাগল, সেই সময় যখন সে আর তার স্বামী ছোট একটি মফস্বলে একটি সামান্য সরাইখানা চালাত। সেখানেও মানুষ আসত সব ধরনের, কেউ ধনী ছিল না, কিন্তু কেউ ছোটও ছিল না। তার স্বামী সবসময় বলতেন যে দরজার ভেতরে আসতেই সবাই সমান হয়ে যায়। সেই কথাটি আজ তাকে ভেতর ভেতর বিঁধছিল। একজন তরুণ কর্মচারী যে কিছুক্ষণ আগে পাশ দিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এলো। সে আশাদেবীর দিকে তাকাল, তার চোখে দ্বিধা ছিল। সে কিছু বলতে চাইছিল। সে এক পা সামনে বাড়াল, তারপর থেমে গেল। সেই মুহূর্তে তার নজর নেহার দিকে গেল, যে দূরে দাঁড়িয়ে অন্য কারো সাথে কথা বলছিল। যুবকটি মাথা নিচু করে নিল এবং কিছু না বলে সামনে এগিয়ে গেল। আশাদেবী এসব দেখে নিলেন। তিনি বুঝতে পারলেন যে এখানে শুধু নেহা বা রিসেপশনের তরুণীটিই সিদ্ধান্ত নিচ্ছিল না, ভয়ও একটি সিদ্ধান্ত ছিল, চুপ থাকাও একটি সিদ্ধান্ত ছিল। তিনি মনে মনে বললেন, লোকে খারাপ কম হয়, ভীতু বেশি। সময় আরও কেটে গেল। এখন প্রায় ৪৫ মিনিট হয়ে গিয়েছিল। আশাদেবীর পিঠে টান ধরেছিল। তিনি হালকা কাঁধ নাড়ালেন। তখনই এক কর্মচারী ট্রলিতে জলের গ্লাস নিয়ে পাশ দিয়ে গেল। সে আশাদেবীর দিকে তাকাল, এক মুহূর্ত থমকাল, তারপর ট্রলি নিয়ে এগিয়ে গেল। কেউ তাকে বলেনি যে এই মহিলাকে জল দিতে হবে। এটি ছোট ব্যাপার ছিল, কিন্তু এর মধ্যেই সবকিছু লুকিয়েছিল। আশাদেবী প্রথমবার দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন যে তিনি এখানে কেন দাঁড়িয়ে আছেন। উত্তর পরিষ্কার ছিল, তিনি শুধু তার নাতির জন্য আসেননি, তিনি সেই জায়গাকে বুঝতে এসেছিলেন যাকে তিনি একসময় নিজের স্বপ্ন বলে মানতেন। তিনি এখন এটাও পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে সমস্যাটি শুধু ব্যবহারের ছিল না, এটি সেই চিন্তাধারার ছিল যেখানে মানুষের দাম তার পোশাক, তার গাড়ি আর তার নাম দিয়ে ঠিক করা হয়। আর এই চিন্তাকে টিকে রাখার জন্য অনেকেই কিছু করে না, শুধু দেখতে থাকে। নেহা আরেকবার ফিরে এলো। এবার তার মুখে কিছুটা কঠোরতা ছিল। এখনও ম্যানেজার মিটিংয়ে আছেন, সে বলল। আর সত্যি বলতে কি, আমার মনে হয় না যে আজ এটা সম্ভব হবে। আশাদেবী তার চোখের দিকে তাকালেন। তাহলে আপনি বলছেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট মানা হবে না? নেহা ঠোঁট কামড়াল। আমি এটা বলছি যে আজকের দিনটা ঠিক নেই। আমার জন্য আজকের দিনটাই ঠিক আছে, আশাদেবী বললেন। তার গলায় চড়া সুর ছিল না, রাগও ছিল না, শুধু স্থিরতা ছিল। নেহা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর একচিলতে হাসি দিয়ে বলল, দেখুন, আপনাকে তো বুঝদার মনে হচ্ছে। আপনি নিজে ভেবে দেখুন, এখানে কি আপনি ফিট হন? সে চারদিকে ইশারা করল। এটি প্রশ্ন ছিল না, এটি ছিল রায়। আশাদেবী প্রথমবার মাথা একটু তুললেন। তিনি পুরো লবিটা দেখলেন, জৌলুস, শান্তি, দূরত্ব। তিনি আবার নেহার দিকে তাকালেন এবং বললেন, যদি কোনো জায়গা আমাকে আমার পোশাক দিয়ে বিচার করে, তবে সেখানে ফিট হওয়া সম্ভবত জরুরিও নয়। নেহা চমকে গেল। সে সম্ভবত এমন উত্তরের আশা করেনি। সে কিছু বলার জন্য মুখ খুলল, তারপর বন্ধ করে নিল। তার মুখে অস্বস্তি ফুটে উঠল। আশাদেবী অনুভব করলেন যে পরিবেশ পাল্টাচ্ছে, খুব সামান্য, কিন্তু পাল্টাচ্ছে। কিছু লোক এখন সরাসরি দেখছিল, কারো কারো মুখে প্রশ্ন ছিল, কিন্তু এই পরিবর্তন এখন খুবই ছোট ছিল, আর তিনি জানতেন যে আসল সংঘাত এখনও বাকি আছে। আশাদেবীর কথা নেহা কাপুরের জন্য অস্বস্তিকর ছিল, কিন্তু এই অস্বস্তি বেশিক্ষণ টেকার ছিল না। সে তার মুখে আবার সেই পেশাদার শীতলতা মেখে নিল, যেন কোনো ভাবাবেগকে ভেতরে চেপে রাখা তার অভ্যেস। দেখুন, সে বলল, এখানে অনেক অতিথি থাকেন, আমাদের সবার খেয়াল রাখতে হয়। আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করে নিন, তারপর আমরা দেখব। কথা বলে সে আবারও এটা পরিষ্কার করে দিল যে আশাদেবীর উপস্থিতি অগ্রাধিকার ছিল না। আশাদেবী কিছু বললেন না। তিনি এখন বুঝে গিয়েছিলেন যে এখানে প্রতিটি বাক্যের কোনো অর্থ নেই যতক্ষণ না সেটি সঠিক জায়গা থেকে বলা হয়। তিনি চুপ থাকলেন, কিন্তু এই নিস্তব্ধতা এখন আর বাধ্যবাধকতা ছিল না, এটি একটি পছন্দ ছিল। তিনি দেখতে চেয়েছিলেন যে মানুষ কতদূর পর্যন্ত যেতে পারে আর কতদূর পর্যন্ত পারে না। লবিতে আনাগোনা বেড়েই চলছিল। দুপুর গড়িয়ে আসছিল আর নতুন অতিথিরা আসছিল। প্রতিটি নতুন আগমনের সাথে রিসেপশনের আচরণ বদলে যাচ্ছিল। কারো জন্য চেয়ার এগিয়ে দেওয়া হচ্ছিল,
কারো জন্য জল আনা হচ্ছিল, কারো জন্য হাসি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। আর এরই মাঝে একই জায়গায় দাঁড়িয়ে থাকা মহিলাটি ধীরে ধীরে সেই দৃশ্যের অংশ হয়ে যাচ্ছিলেন, যাকে মানুষ দেখছিল তো ঠিকই, কিন্তু স্বীকার করছিল না। এক তরুণ কর্মচারী সম্ভবত এখনও ট্রেনিংয়েই ছিল। জলের ট্রলি ঠেলতে ঠেলতে আবার পাশ দিয়ে গেল। এবার তার নজর আশাদেবীর সাথে মিলল। তার গতি কমে এলো। সে ট্রলি থামালো। তার মুখে দ্বন্দ্ব পরিষ্কার ছিল। সে জানত যে এক গ্লাস জল দেওয়া কোনো বড় অপরাধ নয়। সে এটাও জানত যে এখানে প্রতিটি ছোট বিষয়ে নজর রাখা হয়। সে ট্রলি থেকে একটি গ্লাস তুলল। ঠিক সেই মুহূর্তে নেহা কাপুরের আওয়াজ পেছন থেকে এলো, অজয়, কি করছো? অজয় হাত থামিয়ে দিল। সে নেহার দিকে তাকালো। নেহার চোখে প্রশ্ন ছিল না, ছিল সতর্কতা। অজয় গ্লাসটি আবার ট্রলিতে রেখে দিল এবং মাথা নিচু করে বলল, কিছু না ম্যাডাম। তারপর সে ট্রলি ঠেলতে ঠেলতে চলে গেল। আশাদেবী এই দৃশ্যটি পলক না ফেলে দেখলেন। তার ওই যুবকের প্রতি কোনো অভিযোগ ছিল না। তিনি জানতেন যে ভয় কিভাবে কাজ করে। তিনি মনে মনে ভাবলেন যে এখানে অন্যায় চিৎকার করছে না, সে শুধু খামোশির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এখন তার পায়ে ব্যথা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তিনি হালকা ভর বদলালেন। তার পিঠে আড়ষ্টটা ছিল। ভিজে শাড়ি এখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। যদি কেউ মন দিয়ে দেখত, তবে বুঝতে পারত যে তিনি ক্লান্ত হয়েছেন, ভেঙে পড়েননি। কিছু দূরে বসা এক ব্যক্তি তার দিকে তাকালেন। তিনি তার সঙ্গীকে কিছু বললেন। দুজনেই একবার আশাদেবীকে দেখলেন, তারপর আবার আলোচনায় ডুবে গেলেন। এটা দেখা এবং তারপর ভুলে যাওয়া, এটাও এক ধরনের অভ্যাস ছিল। নেহা কাপুর ভেতরের দিকে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এলো। এবার তার সাথে আরেকজন মহিলা ছিল, সম্ভবত অন্য কোনো বিভাগ থেকে। দুজনেই আশাদিদিকে দেখল এবং নিজেদের মধ্যে নিচু স্বরে কিছু কথা বলল। আশাদেবী শব্দ শুনতে না পেলেও ভাব বুঝতে পারলেন। সেই কথোপকথন তাকে নিয়েই ছিল, কিন্তু তাকে ছাড়াই। নেহা এগিয়ে এসে বলল, আমি আপনাকে শেষবারের মতো বলছি, যদি আপনার কাছে কোনো কনফার্মেশন মেইল বা মেসেজ থাকে তবে দেখান, না হলে এখানে দাঁড়িয়ে থাকা বেকার। আশাদেবী শান্তভাবে বললেন, আমার কাছে আছে, কিন্তু আমি সেটা ইচ্ছে করেই বের করিনি, কারণ অ্যাপয়েন্টমেন্ট থাকা আর অ্যাপয়েন্টমেন্ট মানা দুটোর মধ্যে তফাত আছে। নেহার ভ্রু কুঁচকে গেল। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি, আশাদেবী ধীরে ধীরে বললেন, যে যদি আমার নাম কাগজে থাকে কিন্তু মানুষের মতো আমার সাথে কথা বলা না হয়, তবে সেই নামের কি দাম? পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক এখন পরিষ্কার সব শুনছিল। পরিবেশে হালকা টান টান ভাব চলে এলো। নেহা চারদিকে দেখল, সে এটা পছন্দ করছিল না যে কথাটি প্রকাশ্য হয়ে যাক। সে গলার স্বর কিছুটা চড়াল। এখানে আমাদের নিয়মের হিসেবে চলতে হয়, আর নিয়ম সবার জন্য এক। আশাদেবী প্রথমবার এক চিলতে হাসি দিলেন। যদি নিয়ম সত্যি সবার জন্য এক হতো, তিনি বললেন, তবে আমি এতক্ষণে বসে থাকতাম। এই বাক্যটি পাথরের মতো আছড়ে পড়ল। কিছু লোক নজর সরিয়ে নিল। কারো কারো মুখে অস্বস্তি ফুটে উঠল। নেহা ঠোঁট কামড়াল। সে বুঝছিল যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যেতে পারে, কিন্তু তার এটাও ভরসা ছিল যে ক্ষমতা এখনও তারই কাছে আছে। দেখুন, সে বলল, আপনি এখানে পরিবেশ নষ্ট করছেন। আমি এখানে দাঁড়িয়ে আছে, আশাদেবী উত্তর দিলেন, পরিবেশ আপনার আচরণে নষ্ট হচ্ছে। এই প্রথমবার নেহার মুখে রাগ পরিষ্কার দেখা গেল। সে ঘুরে রিসেপশনে তরুণীটিকে বলল, ম্যানেজারকে ডাকো। আশাদেবী এটা শুনলেন এবং মনে মনে মেনে নিলেন যে এবার পরবর্তী ধাপ আসতে চলেছে। তিনি জানতেন যে ম্যানেজারের আশাতে কথা শুধরাবে না, বরং আরও তিক্ত হবে, কিন্তু তিনি এর জন্য তৈরি ছিলেন। ম্যানেজারের আসা পর্যন্ত অপেক্ষা আবার শুরু হলো। এই অপেক্ষা আগের মতো ছিল না। এখন এটি শুধু সময়ের নয়, সংঘাতের অপেক্ষা ছিল। আশেপাশের লোক খামোশ হয়ে গিয়েছিল। কেউ কেউ ইচ্ছে করে ফোনে দেখতে লাগল, কেউ কেউ তবুও নজর আটকে রেখেছিল। আশাদেবী নিজের ভেতরে তাকালেন। তার রাগ হচ্ছিল না, তার অপমানেরও তেমন অনুভূতি হচ্ছিল না যেমনটা লোকে আশা করে। তার শুধু এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে এই জায়গা, যাকে একসময় তিনি স্বপ্নের মতো দেখতেন, আজ নিজের আদর্শা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। তিনি নিজেকে বললেন যে আজ যদি তিনি এখান থেকে চলেও যান, তবুও এই দিনটি বৃথা যাবে না, কারণ তিনি তা দেখে নিয়েছেন যা প্রায় পর্দার আড়ালে থাকে, আর যা একবার দেখা যায় তাকে আর উপেক্ষা করা যায় না। লবির সেই কোণে দাঁড়িয়ে থাকা মহিলাটি এখন আর শুধু একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য দাঁড়িয়েছিলেন না, তিনি একটি প্রশ্ন হয়ে উঠেছিলেন, আর সেই প্রশ্নে মানুষ অস্বস্তি বোধ করছিল।
দূর থেকে পায়ের আওয়াজ শোনা গেল, কেউ দ্রুত পায়ে আসছিল। নেহা কাপুর সোজা হয়ে দাঁড়াল। রিসেপশনে তরুণীটি চেয়ার থেকে উঠে পিঠ সোজা করল। পরিবেশে চাঞ্চল্য দেখা দিল। আশাদেবী চোখ তুললেন। তিনি জানতেন যে এবার কাহিনী এক নতুন মোড় নিতে চলেছে। দ্রুত পায়ের আওয়াজ এখন পরিষ্কার শোনা যাচ্ছিল। সেই আওয়াজ ছিল এমন ধরনের যাতে দেরির বিরক্তি আর অধিকারের তাড়া মিশে থাকত। কিছুক্ষণের মধ্যেই এক মধ্যবয়স্ক ব্যক্তি লবিতে দেখা দিল। দামি স্যুট, গোছানো চেহারা আর চোখে সেই আত্মবিশ্বাস যা দীর্ঘ সময় পদে থাকার কারণে আসে। তার নাম ছিল রাহুল মেহতা, শান্তি ক্রাউন হোটেলের অপারেশনস ম্যানেজার। নেহা কাপুর তড়িঘড়ি তার দিকে এগিয়ে গিয়ে নিচু স্বরে কিছু বলল। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু ইশারা যথেষ্ট ছিল। সে আশাদেবীর দিকে ইশারা করল, তারপর মাথা নাড়ল, যেন কোনো সমস্যা দেখাচ্ছে যা তাড়াতাড়ি মেটানো জরুরি। রাহুল দূর থেকে আশাদেবীকে দেখল। তার নজর প্রথমে পোশাকের ওপর গেল, তারপর মুখে থামল। এক মুহূর্তের জন্য তার মুখে সেই ভাব এলো যা এখানে আসা অনেক লোকের মুখেই আসত, অসুবিধা। রাহুল সরাসরি আশাদেবীর সামনে এসে দাঁড়াল। আপনি এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছেন? তার স্বর আনুষ্ঠানিক ছিল, কিন্তু তাতে আন্তরিকতা ছিল না। হ্যাঁ, আশাদেবী বললেন, ইভেন্টের বিষয়ে কথা বলতে। কার নামে? রাহুল জিজ্ঞেস করল। আশাদেবী, তিনি আবার বললেন, যেন এই নামটি বারবার বলা একটি অভ্যাস হয়ে গিয়েছিল। রাহুল নেহার দিকে তাকাল। নেহা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। নাম লিস্টে আছে, সে বলল, কিন্তু রাহুল মাঝপথে থামিয়ে দিল। কিন্তু সিচুয়েশন? নেহা বাক্যটি শেষ করল না। সে আশাদেবীর দিকে তাকাল এবং তারপর চুপ হয়ে গেল। রাহুল একবার দীর্ঘশ্বাস নিল। দেখুন, সে বলল, আমরা এখানে অনেক হাই এন্ড ইভেন্ট করি। আমাদের ক্লায়েন্টদের একটি প্রোফাইল থাকে, আর আমাদের এটাও দেখতে হয় যে কে কোন ধরনের বুকিংয়ের জন্য ফিট। ফিট? আশাদেবী শব্দটি পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ, রাহুল বলল, মানে বাজেট, গেস্ট লিস্ট, অ্যারেঞ্জমেন্টস। আপনি এর মধ্যে আমাকে কিছুই জিজ্ঞেস করেননি, আশাদেবী শান্তভাবে বললেন। রাহুল কিছুক্ষণ চুপ থাকল, তার মুখে বিরক্তি ফুটে উঠতে লাগল। ঠিক আছে, সে বলল, ধরে নিচ্ছি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আপনি কোন ধরনের ইভেন্ট প্ল্যান করছেন? আমার নাতির অন্নপ্রাশন, আশাদেবী জবাব দিলেন। প্রায় 200 অতিথি। এ কথা শুনতেই নেহার মুখে হালকা হাসি ফুটে উঠল, যা তৎক্ষণাৎ লুকানোর চেষ্টা করেও পরিষ্কার বোঝা গেল। রাহুল ভ্রু তুলল। 200? সে জিজ্ঞেস করল, আপনি জানেন যে আমাদের এখানে প্রতি প্লেট চার্জ কত? আমার আন্দাজ আছে, আশাদেবী বললেন। আর মোট বাজেট? রাহুল আবার জিজ্ঞেস করল। যা জরুরি হবে, তিনি জবাব দিলেন। এই জবাব রাহুলের পছন্দ হল না। সে আশেপাশে দেখল, কিছু লোক এখন খোলাখুলি সব শুনছিল। তার কাছে এই পরিবেশ অস্বস্তিকর মনে হতে লাগল। সে গলার স্বর কিছুটা চড়াল। দেখুন, আমরা এখানে অনুমানের ভিত্তিতে কাজ করি না। যদি আপনি সত্যি বুকিং করতে চান, তবে আপনাকে এখনই কনফার্ম করতে হবে। কিভাবে? আশাদেবী জিজ্ঞেস করলেন। অ্যাডভান্স দিয়ে, রাহুল বলল, কমপক্ষে 20% এখনই। লবিতে হালকা চাঞ্চল্য হল। নেহা মাথা নাড়ল, যেন এটি খুব সাধারণ ব্যাপার। আশাদেবী পার্সের দিকে তাকালেন, তারপর রাহুলের চোখের দিকে তাকালেন। এখনই? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রাহুল বলল, তবেই আমরা এগোতে পারি। এটি একটি পরীক্ষা ছিল, আর এই পরীক্ষা এখন সবার সামনে হচ্ছিল। আশাদেবী ধীরে ধীরে পার্স খুললেন। তার হাতে হালকা কাঁপুনি ছিল, কিন্তু মুখে নয়। তিনি ভেতর থেকে একটি পুরনো কার্ড বের করলেন। কার্ডের কোণগুলো ঘষে গিয়েছিল, রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নেহা কার্ডটি দেখল এবং তার মুখে এমন ভাব এলো যা সে রুখতে পারল না। ম্যাডাম, সে বলল, এই কার্ড কাজ করবে, আশাদেবী বললেন। রাহুল কার্ডটি নিল। সে এক মুহূর্ত ওটা দেখল, তারপর নেহার দিকে বাড়িয়ে দিল। সোয়াইপ করে দিন, সে বলল, যেন আগে থেকেই ফলাফল জানে। নেহা কার্ডটি নিয়ে মেশিনের দিকে গেল। লবিতে নিস্তব্ধতা ছেয়ে গেল। মেশিনের বিপ শব্দ হল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর স্ক্রিনে মেসেজ এলো, ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড। নেহা মেশিনের দিকে তাকালো, তারপর রাহুলের দিকে। তার ঠোঁটে হালকা স্বস্তি ছিল। রাহুল কার্ডটি তুলে আশাদেবীর দিকে বাড়িয়ে দিল। দেখুন, সে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে মশকরা চলে না। আবার চেষ্টা করুন, আশাদেবী বললেন। তার গলায় কোনো ভয় ছিল না। নেহা কার্ডটি আবার সোয়াইপ করল। একই শব্দ, একই মেসেজ। কিছু লোকের মুখে দয়া ছিল, কারো মুখে উপহাস। কেউ নিচু স্বরে কিছু বলল, যা শুনে পাশে দাঁড়ানো ব্যক্তিটি হেসে ফেলল। রাহুল গলার স্বর কঠোর করে নিল। ম্যাডাম, সে বলল, আপনি এখানে অন্যদের সময় নষ্ট করছেন।
যদি আপনার পেমেন্ট করার ক্ষমতা না থাকে তবে আশাদেবী জিজ্ঞেস করলেন। তবে আপনার এখানে থাকার কোনো কারণ নেই, রাহুল বলল। সে নিরাপত্তারক্ষীদের দিকে তাকাল। দুজন গার্ড কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এ কি সেই মুহূর্ত ছিল যখন অনেকে ভেঙে পড়ত? আশাদেবী ভেঙে পড়লেন না। তিনি কার্ডটি আবার পার্সে রাখলেন। তিনি চারদিকে তাকালেন। তিনি সেই মুখগুলোকে দেখলেন যারা তার দিকে তাকিয়েছিল, কেউ কৌতূহলে, কেউ বিচারে। তিনি ধীরে ধীরে বললেন, আপনি এইমাত্র আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন ধরনের ইভেন্ট করতে চাই। আপনি এটা জিজ্ঞেস করেননি যে আমি কে। রাহুল ভ্রু কোঁচকাল। এখানে আমরা পরিচয় নয়, পেমেন্ট দেখি। আশাদেবী মাথা নাড়লেন। এটাই সমস্যা। রাহুল হাতের ইশারায় গার্ডকে কাছে রাখল। ম্যাডামকে বাইরে ছেড়ে দিয়ে এসো, সে বলল। গার্ডরা এগিয়ে এলো। তাদের মুখে কোনো ভাব ছিল না। এটা তাদের কাছে রোজকার কাজ ছিল। আশাদেবী তাদের দেখলেন এবং এক পা পিছিয়ে গেলেন। আমাকে ধাক্কা দেওয়ার দরকার নেই, তিনি বললেন। আমি নিজেই চলতে পারি। তিনি ঘুরলেন। তার কদম ধীর ছিল, কিন্তু সোজা। লবিতে কোনো আওয়াজ ছিল না, শুধু তার চপ্পলের হালকা শব্দ আর দূরে কোথাও বাজতে থাকা ধীর সঙ্গীত। বাইরে বেরোনোর সময় তিনি এক মুহূর্তের জন্য পেছন ফিরে দেখলেন। রাহুল, নেহা, রিসেপশন সবাই সেখানেই ছিল। তার কাছে এসব অন্য কোনো দুনিয়ার অংশ বলে মনে হচ্ছিল। বাইরে ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস নিলেন। তার চোখ ভিজে ছিল, কিন্তু চোখের জল পড়ল না। তিনি পার্স থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে অনেক নাম ছিল। তিনি একটি নম্বর বেছে নিলেন। ফোন কানে লাগালেন। কল লাগার আগে তিনি নিজেকে বললেন, এখন অনেক দেখে নিয়েছি। কল কানেক্ট হল। ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যাঁ ম্যাডাম। আশাদেবীর গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক কঠোরতা ছিল যা আগে কেউ শোনেনি। আমার গাড়ি পাঠিয়ে দাও, তিনি বললেন, আর বোর্ডকে জানিয়ে দাও আমাকে আজই হোটেলে আসতে হবে, এখনই। তিনি কল কেটে দিলেন। হোটেলের ভেতরে যারা এটা ভাবছিল যে কাহিনী শেষ হয়ে গিয়েছে, তারা এখনও জানত না যে আসল শুরু এখন হতে চলেছে। হোটেলের বাইরে আশাদেবী কয়েক পা হেঁটে থেমে গেলেন। রাস্তায় ট্রাফিকের আওয়াজ ছিল, হর্ন, দূর থেকে আসা লোকাল ট্রেনের প্রতিধ্বনি। শান্তি ক্রাউন হোটেলের কাচের দরজার পেছনে সেই ঠান্ডা গোছানো জগৎটা ছিল, যেখানে এইমাত্র তাকে অপমানের সাথে বাইরে পাঠানো হয়েছে। তিনি ফুটপাথের ধারে দাঁড়িয়ে নিজের পা সোজা করলেন। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন অদ্ভুতভাবে স্থির ছিল, যেন কোনো দীর্ঘ অপেক্ষার পর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই কালো রঙের একটি বড় সেডান রাস্তার মোড় থেকে ঘুরল। তার গতিভঙ্গি আলাদা ছিল, না খুব দ্রুত, না খুব তাড়াহুড়োর। গাড়িটি হোটেলের সামনে এসে থামল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের নজর তার ওপর আটকে গেল। ড্রাইভার নামল। স্যুটে ছিল সে, তার হাবভাবে শ্রদ্ধা ঝরে পড়ছিল। সে পেছনের দরজা খুলল এবং কিছু না বলে আশাদেবীর দিকে তাকাল। এখানেই থাকো, আশাদেবী নিচু স্বরে বললেন, আমার এখন ভেতরে যাওয়ার নেই। ড্রাইভার মাথা ঝোঁকাল, যেমন আপনি বলবেন। আশাদেবী হোটেলের প্রবেশদ্বারের দিকে তাকালেন। ভেতর থেকে কিছু চাঞ্চল্য দেখা যাচ্ছিল। সম্ভবত রাহুল মেহতা এখনও ওখানেই ছিল। সম্ভবত নেহা কাপুর নিজের কাজে ফিরে গিয়েছিল। তাদের এটা আন্দাজ ছিল না যে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটি কী সিদ্ধান্ত নিয়েছেন। আশাদেবী ফোন আবার বের করলেন। এবার তিনি অন্য একটি নম্বর মেলালেন। আমি বাইরে আছি, তিনি বললেন। 15 মিনিটের মধ্যে সবাই পৌঁছে যাক, কোনো হইচই ছাড়া। ফোন কেটে গেল। তিনি দীর্ঘশ্বাস নিলেন। তার ভেতরে কোনো প্রতিশোধের আগুন ছিল না। এটি রাগের সিদ্ধান্ত ছিল না, এটি দায়িত্বের সিদ্ধান্ত ছিল। তার স্বামীর গলার আওয়াজ মনে পড়ল, বহু বছর আগে বলা কথা, যে কোনো জায়গার আসল পরিচয় ওখানকার ব্যবহার থেকে হয়, তার জৌলুস থেকে নয়। আজ সেই পরিচয়ই ঝাপসা হয়ে গিয়েছিল। হোটেলের ভেতরে রাহুল মেহতা এখনও রিসেপশনের কাছে দাঁড়িয়েছিল। সে নেহাকে বলল, এমন ঘটনা রোজই ঘটে। কিছু লোক বোঝে না যে সব জায়গা তাদের জন্য নয়। নেহা সম্মতিতে মাথা নাড়ল। তার মুখে স্বস্তি ছিল, যেন কোনো মাথা ব্যথা শেষ হয়ে গিয়েছে। আশেপাশের কর্মচারীরা আবার যে যার কাজে লেগে গেল। লবিতে ধীরে ধীরে সেই পুরনো পরিবেশ ফিরে এলো, কিন্তু পুরোপুরি নয়। রিসেপশনের তরুণীটি বারবার বাইরের দিকে তাকাচ্ছিল। সে জানে না কেন, কিন্তু তার মনে অস্বস্তি হচ্ছিল। সে দেখল যে সেই মহিলাটি এখনও বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার হাবভাব আলাদা ছিল। তাকে অসহায় মনে হচ্ছিল না,
তিনি অপেক্ষা করছিলেন যেন কোনো নির্ধারিত সময়ের। প্রায় 10 মিনিট পর প্রথম গাড়িটি এলো, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। একের পর এক কালো গাড়ি হোটেলের সামনে থামতে লাগল। প্রতিটি গাড়ি থেকে নামা মানুষগুলো একরকম ছিল না, কিন্তু তাদের মধ্যে একটি মিল ছিল, তাদের আত্মবিশ্বাস, তাদের মার্জিত ব্যবহার আর তাদের পোশাকের উপর লাগানো ছোট ছোট ব্যাজ, যেগুলোতে কোম্পানির নাম ছিল। হোটেলের বাইরে দাঁড়ানো লোকগুলো থমকে গেল। কেউ কেউ মোবাইল বের করল। সিকিউরিটি গার্ডরা সতর্ক হয়ে গেল। এক গার্ড ভেতরে গিয়ে কিছু বলল। লবিতে হালকা চাঞ্চল্য হল। রাহুল মেহতা বাইরের দিকে তাকাল। তার ভ্রু কুঁচকে গেল। এটা কি? সে বিড়বিড় করল। নেহাও এগিয়ে এলো। দুজনেই দেখল যে আশাদেবী এখনও ওখানেই দাঁড়িয়ে আছেন, কিন্তু তার পেছনে এখন গাড়ির এক লম্বা সারি তৈরি হয়ে গিয়েছে। রাহুল সিকিউরিটি প্রধানকে ইশারা করল, খবর নাও কি হচ্ছে। সিকিউরিটি প্রধান বাইরে গেল। সে আশাদেবীর সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু আশাদেবী শুধু এটুকুই বললেন, আমি গেস্ট, কিছুক্ষণ পর ভেতরে যাব। সেই স্বরে কোনো অনুরোধ ছিল না, ছিল শুধু তথ্য। সিকিউরিটি প্রধান বিভ্রান্ত হয়ে ফিরে এলো। স্যার, উনি বলছেন যে উনি গেস্ট, সে বলল। রাহুলের রাগ হল। এই কিছুক্ষণ আগে তো পেমেন্ট করতে পারছিল না, সে বলল। এসব সব লোক দেখানো হবে। নেহা ধীরে ধীরে বলল, কিন্তু স্যার, গাড়িগুলো। রাহুল তার কথা কেটে দিল। মুম্বাইতে গাড়ি থাকা কোনো বড় ব্যাপার নয়। তখনই হোটেলের দরজা খুলল। এক ব্যক্তি ভেতরে এলো। বয়স 50-এর আশেপাশে, সাধারণ কিন্তু দামি স্যুট, মুখে গাম্ভীর্য। তার সাথে আরও দুজন লোক ছিল। তারা সরাসরি রিসেপশনের দিকে এগিয়ে গেল। রাহুল তাদের চিনতে এক মুহূর্ত সময় নিল। তারপর তার চোখ বড় হয়ে গেল। আপনি এখানে? সে হড়বড় করে বলল। আশা ব্যক্তিটি তাকে দেখল। হ্যাঁ, সে বলল, আজ এক জরুরি মিটিং আছে। কিন্তু কোনো মিটিং তো শিডিউল ছিল না, রাহুল বলল। ব্যক্তিটি হালকা হাসল। এখন আছে? নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ওই মানুষটিকে চিনতে পেরেছিল। তিনি কোম্পানির বোর্ড অফ মেম্বার ছিলেন। তার পেছনে দাঁড়িয়ে থাকা অন্য দুজন লোকও কোনো সাধারণ মানুষ ছিলেন না। রাহুল গলার কলার ঠিক করল। আপনারা ভেতরে আসুন, সে তাড়াতাড়ি বলল। আমি এখনই কনফারেন্স রুম অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি। সেই ব্যক্তিটি থেমে বাইরের দিকে তাকালেন। তার নজর আশা দেবীর উপর পড়ল। গ্লুয়া আছকালেন, খুব সামান্যভাবে। নেহা এটা দেখল। তার বুক জোরে ধড়ফড় করতে লাগল। নেহা সেটা বলতে চাইল। বোর্ডের সদস্য তার দিকে তাকালেন। উনি আমাদের মালকিন, তিনি বললেন। রাহুল অনুভব করল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মালকিন? সে পুনরাবৃত্তি করল। হ্যাঁ, লোকটি বলল। কিছুক্ষণ পরেই আপনি নিজে বুঝতে পারবেন। লবিতে নিস্তব্ধতা নেমে এলো। কর্মচারীরা নিজের জায়গায় জমে গিয়েছিল। কেউ নেহার দিকে তাকাচ্ছিল, কেউ রাহুলের দিকে। বাইরে আশাদেবী তখনও দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন ভেতরে কিছু একটা পাল্টাচ্ছে। মুখগুলোতে যে অবহেলা ছিল, তার জায়গায় এখন প্রশ্ন। আশাদেবী ধীরে ধীরে পা বাড়ালেন। এবার কেউ তাকে আটকাল না। গার্ড দরজা খুলে দিল। লবিতে প্রবেশের সময় তার চটি জুতার শব্দ আবার প্রতিধ্বনিত হল, কিন্তু এবার সেই শব্দ অন্যরকম শোনাচ্ছিল। রাহুল মেহতা তাকে দেখল। তার মুখ হা হয়েই রয়ে গেল। নেহার হাত কাঁপছিল। আশাদেবী সরাসরি তাদের দিকে তাকালেন। তার মুখে কোনো কঠোরতা ছিল না, শুধু সেই স্থিরতা ছিল যা বাইরে ছিল। আপনারা বসুন, আশাদেবী বললেন। আমরা কথা বলবো। সেই একটি বাক্যে এতটা অধিকার ছিল যে কেউ কোনো প্রশ্ন করল না। লবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই মহিলা সেটি নন যা তারা ভাবছিলেন, আর এই উপলব্ধি ধীরে ধীরে ভয়ে পরিণত হচ্ছিল, কারণ যা এতক্ষণ শুধু অপমানের কাহিনী মনে হচ্ছিল, তা এখন দায়বদ্ধতার কাহিনী হতে চলেছিল। আশাদেবীর ভেতরে পা রাখতেই লবির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। সেই একই জায়গা, একই মার্বেল মেঝে, একই ঠান্ডা আলো, কিন্তু বাতাসে এখন একটি অদৃশ্য উত্তেজনা ভাসছিল। কর্মচারীরা যারা কিছুক্ষণ আগে বেপরোয়া ছিল, তারা এখন সোজা হয়ে দাঁড়িয়েছিল। রিসেপশনের তরুণী নিজের চেয়ার ছেড়ে দিয়েছিল। নেহা কাপুর একপাশে দাঁড়িয়েছিল। তার মুখে এখন অধিকার নয়, বরং বিভ্রান্তি ছিল। রাহুল মেহতা আশাদেবীর দিকে তাকালো, এবং প্রথমবার তার চোখে সেই আত্মবিশ্বাস ছিল না যা কিছুক্ষণ আগে ছিল। বোর্ডের সদস্য এগিয়ে এসে বললেন, দয়া করে কনফারেন্স রুম প্রস্তুত করুন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে আদেশের স্পষ্টতা ছিল। রাহুল কোনো প্রশ্ন ছাড়াই মাথা নাড়ল। সে জানত যে এই স্তরে প্রশ্ন করা বোকামি হবে। সে দ্রুত ইশারা করল এবং কয়েকজন কর্মচারী ছুটে গেল। আশাদেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি বসার প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি চারদিকে তাকালেন। সেই মুখগুলোকে দেখলেন যারা কিছুক্ষণ আগে তাকে উপেক্ষা করেছিল। তার ভেতরে কোনো তৃপ্তি ছিল না, কোনো বিজয়ের ভাব ছিল না, ছিল শুধু এক গভীর বিষাদ।
আপনি চাইলে এখন ভেতরে আসতে পারেন, বোর্ডের সদস্য বললেন। কিছুক্ষণ পর আশাদেবী উত্তর দিলেন, প্রথমে আমি এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। লবিতে উপস্থিত লোকজন থমকে গেল, কেউ নড়ল না। আশাদেবী রাহুল মেহতার দিকে তাকালেন। আপনি আমাকে বলেছিলেন যে এখানে পরিচয় নয়, মূল্য দেখা হয়, তিনি বললেন। আপনি কি এখনও এটাই বিশ্বাস করেন? রাহুল ঠোঁট খুলল, তারপর বন্ধ করে নিল। সে চারদিকে তাকালো, যেন শব্দ খুঁজছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে, সে শেষমেশ বলল। আমি পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারিনি। পরিস্থিতিকে আশাদেবী পুনরাবৃত্তি করলেন, নাকি মানুষকে? এই প্রশ্নটি বাতাসে থমকে রইল। নেহা কাপুর মাথা নিচু করে নিল। তার মুখে লজ্জা পরিষ্কার দেখা যাচ্ছিল। আশাদেবী তার দিকে তাকালেন। আপনি আমাকে বলেছিলেন যে আমি এখানে মানানসই নই, তিনি বললেন। আজ আমি জানতে চাই যে মানানসই হবার মাপকাঠি কি, পোশাক, কার্ড নাকি অন্য কিছু? নেহার চোখ ভিজে এলো। সে নিচু স্বরে বলল, আমারও ভুল হয়েছে। আশাদেবী মাথা নাড়লেন। ভুল তখন হয় যখন অজান্তে কিছু হয়ে যায়। এখানে যা হয়েছে তা অভ্যাস ছিল। তিনি চারদিকে তাকিয়ে বললেন, আর অভ্যাস শুধু একজন মানুষের হয় না, পুরো ব্যবস্থার হয়। বোর্ডের সদস্য এগিয়ে এসে বললেন, আমরা এই বিষয়ে গুরুত্বের সাথে কথা বলবো। নিশ্চয়ই করবেন, আশাদেবী বললেন। কিন্তু তার আগে আমি এটা জানতে চাই যে আজ যদি আমি এখান থেকে কিছু না বলে চলে যেতাম তবে কি বদলাত? কোনো উত্তর এলো না। লবিতে নীরবতা আরও গভীর হল। কিছু কর্মচারী নিজের আঙ্গুল দিয়ে খেলছিল, কেউ মেঝের দিকে তাকিয়েছিল। আশাদেবী অনুভব করলেন যে এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ সত্যি থেকে পালায়, কারণ সত্যি অস্বস্তিকর হয়। আমি এখানে কাউকে লজ্জিত করতে আসিনি, তিনি বললেন। আমি এখানে আমার নাতির অন্নপ্রাশনের জন্য এসেছিলাম, একটি সাধারণ কারণে। কিন্তু আজ এই জায়গাটি আমাকে অন্য কিছু দেখিয়ে দিল। তিনি এক মুহূর্ত থেমে বললেন, এই হোটেলটি আমার এবং আমার স্বামীর স্বপ্নে গড়ে উঠেছিল। আমরা এটি বানিয়েছিলাম যাতে যে কেউ যে কোনো অবস্থায় আসুক না কেন, এখানে তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়। রাহুলের চোখ বড় হয়ে গেল। নেহা মাথা তুলে আশাদেবীকে দেখল। আপনি সেই পুরো বাক্যটি বলতে পারেননি? হ্যাঁ, আশাদেবী বললেন, আমিই সেই। এটা বলাই কোনো গর্ব ছিল না, শুধু একটি তথ্য ছিল। লবিতে দাঁড়িয়ে থাকা অনেকে শ্বাস আটকে নিল। তারা এখন পুরো ছবিটা দেখতে পাচ্ছিল। যে মহিলাকে তারা বোঝা মনে করেছিল, তিনি এই জায়গার শিকড় ছিলেন। কিন্তু এটি শুধু আমার সম্পর্কে নয়, আশাদেবী এগিয়ে বললেন। আজ আমি এখানে আছি, কাল অন্য কেউ থাকবে। যদি ব্যবস্থা না বদলায় তবে নাম বদলাবে, মুখ বদলাবে, কিন্তু ব্যবহার একই থাকবে। বোর্ডের সদস্য গম্ভীর স্বরে বললেন, আমরা পুরো তদন্ত করব, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশাদেবী তার দিকে তাকালেন। ব্যবস্থা নেওয়া সহজ, তিনি বললেন। বদল আসা কঠিন। আমি ব্যবস্থা নয়, বদল দেখতে চাই। তিনি রাহুলের দিকে তাকালেন। আপনি একজন ভালো ম্যানেজার হতে পারেন, তিনি বললেন। কিন্তু আজ আপনি আমাকে এটা শেখালেন যে পদ মানুষ তৈরি করে না। রাহুলের মাথা নিচু হয়ে গেল। আমি ক্ষমা চাইছি, সে বলল। এটি ছিল প্রথম ক্ষমা, যা আনুষ্ঠানিক নয় বরং ব্যক্তিগত মনে হচ্ছিল। আশাদেবী তারপর নেহার দিকে তাকালেন। আর আপনি, তিনি বললেন, আপনি অনেক কিছু সামলান, কিন্তু সামলাতে সামলাতে আপনি মানুষটি ভাঙতে শুরু করেছেন। নেহার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি বুঝতে পেরেছি, সে বলল। আজ প্রথমবারের মতো আশাদেবী ধীরে মাথা নাড়লেন। বুঝতে পারা প্রথম ধাপ হয়। এরপর তিনি ঘুরলেন। এবার চলুন, তিনি বললেন, কনফারেন্স রুমে। এবার যখন তিনি হাঁটলেন, তার পায়ের আওয়াজ একই ছিল, কিন্তু শ্রবণকারীরা বদলে গিয়েছিল। মানুষ এখন কেবল দেখছিল না, তারা বোঝার চেষ্টা করছিল। কনফারেন্স রুমের দরজা খুলল। ভেতরে সব প্রস্তুত ছিল, জল, চেয়ার, ফাইল। আশাদেবী ভেতরে প্রবেশ করলেন এবং প্রথমবারের মতো চেয়ারে বসলেন। এখন আমরা সেই অনুষ্ঠানের কথা বলবো যার জন্য আমি এসেছিলাম, তিনি বললেন। কিন্তু সাথে সাথে আমরা সেই হোটেলেরও কথা বলবো যা এই অনুষ্ঠান হোস্ট করবে। বোর্ডের সদস্য মাথা নিচু করলেন। আপনি যেমনটা চান। লবির বাইরে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা ধীরে ধীরে নিজেদের কাজে ফিরতে লাগল। কিন্তু তাদের মনে কিছু একটা বদলে গিয়েছিল। আজ তারা দেখেছিল যে শক্তি সবসময় উঁচু গলায় আসে না, কখনো কখনো তা নীরবতায় আসে, এবং যখন আসে তখন অনেক কিছু বদলে দিয়ে যায়। আশাদেবী কনফারেন্স রুমের জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। রাস্তায় সেই একই হট্টগোল, সেই একই মুম্বাই। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি নিজের কাজ শুরু করে দিয়েছিলেন, এবং এই কাজ কেবল একটি অনুষ্ঠানের বুকিং ছিল না,
এটি একটি প্রতিশ্রুতি ছিল যা এখন পালন করতে হতো। কনফারেন্স রুমের দরজা বন্ধ হতেই বাইরের শব্দ যেন কেটে গেল। ভেতরে হালকা আলো ছিল। লম্বা টেবিলের চারদিকে চেয়ার সাজানো ছিল। আশা দেবী চেয়ারে সোজা হয়ে বসলেন। এই প্রথমবার তিনি ক্লান্তি অনুভব করলেন। কিন্তু সেই ক্লান্তি বোঝা ছিল না, তা ছিল এক দীর্ঘ যাত্রার পর আসা স্থিরতা। বোর্ডের সদস্যরা তার সামনে বসলেন। রাহুল মেহতা আর নেহা কাপুর একটু দূরত্বে দাঁড়িয়েছিল, যেন নিজেদের জায়গা নিয়ে তখনও অনিশ্চিত। ঘরে জলের গ্লাস রাখা ছিল, কিন্তু কেউ হাত বাড়াল না। সবার মনে হচ্ছিল যে এই মিটিং কোনো সাধারণ অনুষ্ঠানের পরিকল্পনা নয়। আশা দেবী কথা শুরু করলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল। আমি আমার নাতির অন্নপ্রাশনের জন্য এসেছিলাম, তিনি বললেন। এটি আমাদের পরিবারের জন্য একটি খুশির দিন। আমি চাই এই আয়োজন মর্যাদার সাথে হোক, লোক দেখানোর জন্য নয়। তিনি এক মুহূর্ত থেমে এগিয়ে বললেন, কিন্তু আজ যা হলো তা আমাকে এটা ভাবতে বাধ্য করল যে মর্যাদা যদি দরজাতেই আটকে যায়, তবে ভেতরের আভিজাত্য কোন কাজের? বোর্ডের সদস্য মাথা নাড়লেন। তার মুখে আনুষ্ঠানিক সম্মতি নয়, বরং মনোযোগ ছিল। রাহুল মেহতা গলা পরিষ্কার করল। ম্যাডাম, আমরা ইভেন্টের পুরো দায়িত্ব নেব, সে বলল। আপনি যেমনটা চাইবেন তেমনই আয়োজন হবে। আশা দেবী তার দিকে তাকালেন। এটি শুনে আমার ভালো লাগত, তিনি বললেন, যদি এই বাক্যটি আজকের আগে বলা হতো। রাহুল নজর নিচু করে নিল। নেহা কাপুরের আঙুলগুলো একে অপরের সাথে জট পাকিয়েছিল। সে প্রথমবার অনুভব করছিল যে নিয়ন্ত্রণ হারানো কেমন হয়, এবং এটাও যে সম্ভবত নিয়ন্ত্রণই সমস্যা ছিল। বোর্ডের সদস্য হস্তক্ষেপ করলেন। আমরা এই ঘটনাটিকে একটি শিক্ষা হিসাবে নেব, সে বলল। স্টাফ ট্রেনিং প্রক্রিয়া সবকিছুর পর্যালোচনা হবে। আশা দেবী তার কথা শুনলেন এবং তারপর বললেন, পর্যালোচনা জরুরি, কিন্তু তার থেকে বেশি জরুরি প্রতিদিনের ব্যবহার। নিয়ম কাগজে ভালো লাগে, কিন্তু আসল পরীক্ষা তখন হয় যখন সামনে এমন কেউ দাঁড়িয়ে থাকে যে আপনার সংজ্ঞায় ফিট বসে না। তিনি রাহুল ও নেহা দুজনের দিকেই তাকালেন। আজ আপনারা একজন মহিলাকে দেখলেন, কাল আপনারা কোনো বৃদ্ধ, কোনো শিশু বা কোনো শ্রমিককে দেখবেন। প্রতিবার কি সিদ্ধান্ত একই হবে না আলাদা? ঘরে নীরবতা নেমে এলো। নেহা কাপুর প্রথমবার মন খুলে কথা বলল। আমি আজ অনেক কিছু দেখলাম, সে বলল। আমি এটা ধরে নিয়েছিলাম যে পেশাদার হওয়া মানে দূরত্ব বজায় রাখা, কিন্তু সম্ভবত আমি দূরত্বকে দেওয়াল বানিয়ে ফেলেছিলাম। তার গলায় অনুশোচনা ছিল, আত্মপক্ষ সমর্থন নয়। আশা দেবী তার দিকে তাকালেন এবং মাথা নাড়লেন। দেওয়াল নিরাপত্তা দেয়, তিনি বললেন, কিন্তু তা আলো আটকায়। এরপর আলোচনা ব্যবহারিক বিষয়ে এলো। অনুষ্ঠানের তারিখ, অতিথির সংখ্যা, খাবার, ব্যবস্থা। আশা দেবী প্রতিটি বিষয়ে নজর দিলেন, কিন্তু তার প্রশ্নগুলো আলাদা ছিল। স্টাফ কতজন হবে? প্রতিটি অতিথি কি বসার জন্য সাহায্য পাবেন? বৃদ্ধদের জন্য কি আলাদা ব্যবস্থা থাকবে? এই প্রশ্নগুলো বাজেট নয়, বরং দৃষ্টিভঙ্গির সাথে জড়িত ছিল। রাহুল উত্তর দিল, এখন আগের চেয়ে অনেক বেশি সাবধানে। সে অনুভব করছিল যে এই মিটিং তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। মিটিংয়ের শেষে আশা দেবী বললেন, আমি চাই এই আয়োজন একটি উদাহরণ হোক, শুধু সৌন্দর্যের নয়, সম্মানেরও। বোর্ডের সদস্য সাথে সাথে বলল, আমরা এটিকে একটি পাইলট হিসাবে ধরব। যদি এই মডেল সফল হয়, তবে আমরা এটিকে মানদণ্ড হিসাবে তৈরি করব। আশা দেবী হেসে বললেন, সফলতার মানে শুধু প্রশংসা নয়, কখনো কখনো সফলতা হল অভিযোগের প্রয়োজনই না পড়া। মিটিং শেষ হল। মানুষ উঠল। রাহুল আর নেহা দুজনেই একসাথে বলল, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। এই ক্ষমা আগের চেয়ে আলাদা ছিল, এতে ভয় কম এবং উপলব্ধি বেশি ছিল। আশা দেবী বললেন, ক্ষমা গ্রহণ করার চেয়ে বেশি জরুরি তা মনে রাখা। তিনি চেয়ার থেকে উঠে যোগ করলেন, আজ আমি এখানে নিজের কারণে এসেছিলাম, কিন্তু আমি চাই কাল অন্য কেউ নিজের কারণে আসুক, এবং তাকে যেন এসব সহ্য করতে না হয়। কনফারেন্স রুমের দরজা খুলল। বাইরে সেই একই লবি, কিন্তু এখন মানুষ অন্যভাবে দাঁড়িয়েছিল। নজর এখন বিচার করার মতো নয়, শেখার মতো ছিল। আশা দেবী বাইরে বেরোলেন। তার পায়ে সেই একই সাদাসিধে ভাব ছিল, কিন্তু এখন সেই সাদামাটা ভাব আর অবহেলার ছিল না। বাইরের আলো ভেতরে এলো। মুম্বাই একই ছিল, হট্টগোল, ভিড়, জীবন। আশা দেবী এক মুহূর্ত থেমে ভেতরের দিকে তাকালেন, তারপর এগিয়ে গেলেন। তিনি জানতেন যে বদল একদিনে পূর্ণ হয় না, কিন্তু আজ এমন একটা দিন ছিল যা দিক পরিবর্তন করে দিয়েছিল। পরের দিন যখন তার নাতি হাসতে হাসতে অন্নপ্রাশন করবে, তখন সেই হাসিতে শুধু একটি পরিবারের খুশি থাকবে না, বরং একটি জায়গার প্রতিশ্রুতিও থাকবে যে মানুষকে মানুষ হিসাবে দেখা হবে।
অন্নপ্রাশনের দিন শান্তি ক্রাউন হোটেলে সকাল স্বাভাবিক ছিল না। বাইরে থেকে দেখতে সবকিছু আগের মতোই ছিল, চকচকে দরজা, সাজানো গাছপালা, উর্দিতে দাঁড়িয়ে থাকা কর্মচারী। কিন্তু ভেতরে একটি সূক্ষ্ম পরিবর্তন ছিল, যা অনুভব করা যাচ্ছিল। মানুষ বেশি সাবধানে কথা বলছিল, বেশি মনোযোগ দিয়ে দেখছিল, যেন কেউ সবাইকে মনে করিয়ে দিয়েছে যে এই জায়গাটি কেবল আভিজাত্যের জন্য তৈরি হয়নি। আশাদেবী সকালে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলেন। এবার তার শাড়ি পরিষ্কার ও সাদামাটা ছিল, কোনো বিশেষ সাজসজ্জা নেই। তিনি কাউকে বলেননি যে তিনি আগে আসছেন। তিনি দেখতে চাইছিলেন যে কোনো ঘোষণা ছাড়া, কোনো সতর্কতা ছাড়া জিনিসগুলো সত্যি বদলেছে কিনা। লবিতে প্রবেশ করতেই এক তরুণ কর্মচারী এগিয়ে এলো। সে মৃদু হাসির সাথে বলল, নমস্তে ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই বাক্যটি আনুষ্ঠানিক মনে হল না, তাতে সেই ভয়ও ছিল না যা গত কয়েকদিন দেখা গিয়েছিল। আশাদেবী মাথা নাড়লেন। আমি আয়োজন দেখতে এসেছি, তিনি বললেন। কর্মচারী সাথে সাথে অন্য এক কর্মচারীকে ইশারা করল। ম্যাডামকে ভেতরে নিয়ে চলো, সে বলল। কোনো প্রশ্ন নেই, কোনো পরীক্ষা নেই। হলের ভেতরে কর্মব্যস্ততা ছিল, সাজসজ্জা শেষ হয়ে গিয়েছিল। ফুলগুলো সাধারণ কিন্তু সজীব, টেবিলগুলো পরিপাটি করে সাজানো। স্টাফ একে অপরের সাথে নিচু স্বরে স্পষ্ট নির্দেশের সাথে কথা বলছিল। আশাদেবী দেখলেন যে এক বৃদ্ধ দম্পতিকে বসতে সাহায্য করা হচ্ছে। একটি শিশু পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেলল। এগুলো ছোট ছোট দৃশ্য ছিল, কিন্তু এগুলোর মাধ্যমেই বদলের পরিচয় পাওয়া যায়। রাহুল মেহতা হলের এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার হাতে চেকলিস্ট ছিল, কিন্তু তার নজর শুধু কাগজে ছিল না, সে প্রতিটি কর্মচারীর মুখে প্রতিক্রিয়া পড়ছিল। যখন সে আশাদেবীকে দেখল, সে সাথে সাথে এগিয়ে এলো। সব ঠিক চলছে? সে জিজ্ঞাসা করল। আশাদেবী চারদিকে তাকালেন, তারপর বললেন, এখনো পর্যন্ত। হ্যাঁ, এটি একটি ছোট উত্তর ছিল, কিন্তু রাহুলের জন্য এটি বড় স্বস্তি ছিল। নেহা কাপুরও সেখানেই ছিল। আজ সে ফ্রন্ট ডেস্কে নয়, বরং আয়োজনের মাঝে ছিল। সে একজন কর্মচারীকে থামালো এবং নিচু স্বরে কিছু বলল। কর্মচারী মাথা নাড়ল এবং সাথে সাথে ব্যবস্থা বদলে দিল। নেহা আশাদেবীর দিকে তাকালো, তাদের নজর মিলল। নেহা হালকা মাথা নিচু করল। আশাদেবী দেখলেন যে এই মাথা নিচু করা অভ্যেসবশত ছিল না, তা উপলব্ধি থেকে এসেছে। ধীরে ধীরে অতিথিরা আসতে লাগলেন। সব ধরনের মানুষ ছিল, সাধারণ পোশাকে আত্মীয় স্বজন, সাদা কুর্তায় বৃদ্ধরা, উজ্জ্বল শাড়িতে মহিলারা, শিশুদের কলকাকলি। কেউ আসার পর প্রশ্ন করা হলো না, সবার স্বাগত একই পদ্ধতিতে হলো। কিছু মানুষ অবাক হয়ে দেখছিল, যেন তারা এমনটা আশা করেনি, কিন্তু কারও কোনো অসুবিধে হলো না। অন্নপ্রাশনের আচার শুরু হলো। আশাদেবী তার নাতিকে কোলে নিলেন। শিশুটি প্রথমবার অন্নের স্বাদ নিল এবং হেসে উঠিল। সেই হাসিতে এমন কিছু ছিল যা পুরো হলটিকে কোমল করে দিল। কিছু মুহূর্তের জন্য সব কিছু যেন থমকে গেল। ক্যামেরা থামল না, কিন্তু মানুষের মুখগুলো বদলে গেল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ সেই মুহূর্তটিকে অনুভব করলেন। আশাদেবী শিশুটিকে তার মায়ের কাছে সঁপে দিলেন এবং পিছিয়ে গেলেন। তিনি ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতে চাইছিলেন। তার ভেতরে তৃপ্তি ছিল, কিন্তু সেই তৃপ্তি চিৎকার করছিল না, তা ছিল শান্ত, স্থির। কিছুক্ষণ পর বোর্ডের সেই সদস্য এলেন যিনি প্রথম দিন হস্তক্ষেপ করেছিলেন। তিনি আশাদেবীকে বললেন, আজকের আয়োজন আমাদের জন্য এক শিক্ষা। আশাদেবী বললেন, শিক্ষা তখনই পূর্ণ হয় যখন তা দৈনন্দিন জীবনে নেমে আসে। তিনি আরও যোগ করলেন, আজ এখানে সব ঠিক আছে, কিন্তু আসল প্রশ্ন কালকের, পরশুর। অনুষ্ঠান শেষ হওয়ার পর মানুষ ধীরে ধীরে যেতে লাগল। কর্মচারীরা টেবিল গোছাতে লাগল। হলে সেই একই সুগন্ধ ছিল, ফুলের, খাবারের এবং কোনো নতুন আরম্ভের। রাহুল এবং নেহা দুজনেই আশাদেবীকে ধন্যবাদ জানাল। এবার ধন্যবাদ আনুষ্ঠানিক ছিল না, তাতে স্বস্তি এবং দায়িত্ববোধ দুইই ছিল। আশাদেবী যাওয়ার সময় লবির দিকে তাকালেন, সেই একই জায়গা যেখানে তিনি কয়েকদিন আগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন। আজ সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, সাধারণ পোশাকে, হাতে একটি ফাইল। একজন কর্মচারী তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল যে তিনি বসতে চান কিনা বা জল নেবেন কিনা। মহিলা হেসে ধন্যবাদ জানালেন। আশাদেবী এই দৃষ্টিটি দেখলেন এবং মনে মনে বললেন যে সম্ভবত এটাই যথেষ্ট। হোটেল থেকে বেরোনোর সময় তিনি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে অট্টালিকাটির দিকে তাকালেন। এটি সেই একই ইমারত, কিন্তু এখন তাতে তার জন্য একটি অর্থ ছিল। তিনি গাড়িতে বসতে বসতে ভাবলেন যে বদল কখনো পূর্ণ হয় না,
তা শুধু শুরু হয় এবং তারপর মানুষের ওপর ছেড়ে দেওয়া হয় যে তারা সেটাকে এগিয়ে নিয়ে যাবে কিনা। গাড়ি এগিয়ে গেল। মুম্বাইয়ের রাস্তা আবার সামনে ছিল। আশাদেবী জানলা দিয়ে বাইরে তাকালেন। শহর চলতে থাকল এবং কোথাও সেই শহরের এক কোণে একটি হোটেল এটা শেখার চেষ্টা শুরু করেছিল যে সম্মান কোনো বিশেষ শ্রেণীর অধিকার নয়, বরং প্রতিটি মানুষের হক।